হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি শুধু নি, আমিও ভালো আছি। আজকে আমি চলে যাচ্ছি আবার খুলনা বাগেরহাটে, ঢাকা থেকে। তো ঢাকা থেকে খুলনা বাগেরহাটে যাচ্ছি। তো আমার কাছে প্রায় অনেকে কমেন্ট করে যে ভাই, এই বাইকটা লং রাইডের জন্য কেমন হবে, লং ট্যুরের জন্য কেমন হবে। তো চিন্তা করলাম, যেহেতু অনেকেই প্রশ্ন করে, আর আমি এই বাইকটা কেনার পরে এখন পর্যন্ত 5 থেকে 6 বার গেছি, সঠিক আমার মনে নাই, খুলনা বাগেরহাট। তো ঢাকা থেকে প্রায় 200 কিলোমিটার প্লাস। তো এটা মোটামুটি একটা লং রাইড ধরাই যায়, বা একটা লং ট্যুর দেওয়ার মতো বিষয়, এটা মাইনা নেওয়া যায়। তো সর্বপ্রথম আমি এই বাইক নিয়ে লং ট্যুর দেওয়াটা আসলে কতটা যৌক্তিক সেটা বলবো। যে আপনি এই বাইক নিয়ে লং ট্যুর দিতে পারবেন, শুধু 200 কিলোমিটার না, আপনি যদি এই বাইক নিয়ে 500 কিলোমিটার লং রাইড দিতে চান, আপনি দিতে পারবেন। কারণ এই বাইকে মোটামুটি একটা মিড রেঞ্জ সিরিজের বাইকে আপনার যা যা প্রয়োজন সবই আছে। হ্যাঁ, এই বাইক থেকে আপনি ইঞ্জিন থেকে একটা ভালো রকমের পারফরমেন্স পাবেন, টর্ক ভালো, পাওয়ার ভালো, সবকিছু মিলায় আপনি একটা। তারপরে এই বাইকে আছে এবিএস, মানে আমারটা এফআই এবিএস ভেরিয়েন্ট। অনেকে আবার এফআই কিনে, অনেকে কার্বোরেটর কিনে। তো আমারটা এফআই এবিএস, যেহেতু আমি এফআই এবিএস নিয়েই কথা বলি। তো আমার এই বাইকে এবিএস আছে। এবিএস থাকার কারণে আপনি ব্রেকিং নিয়েও অনেক বেশি সেফটি পাবেন, ঠিক আছে। তো সবকিছু যারা লং ট্যুরে যা যা দরকার, আপনার যে মাইলেজের বিষয়, এই বাইক থেকে আপনি হাইওয়েতে আরামসে 50-এর উপরে মাইলেজ পাবেন। এটা আমি আপনার গ্যারান্টি দিয়ে বললাম। যদি না পান তা আমার সাথে যোগাযোগ করেন যে ভাই আমি 50-এর উপরে পাচ্ছি না। কারণ আমি নিজে এই বাইকে হাইওয়েতে 50+ মাইলেজ পাইছি, এবং আমার ফ্রেন্ড সার্কেলে যারা এই সেম বাইকটা চালায়, তারাও প্রায় প্রায় 50, 52, 55 এরকম মাইলেজ পায় হাইওয়েতে। 55 পর্যন্ত আমার কাছে রেকর্ড আছে, মানুষ বলছে যে 55 মাইলেজ পাইছে। কিন্তু আমি নিজেও পাইছি, কিন্তু এমন না যে আমি মানুষের কথা শুনেই বলতেছি। কিন্তু মাইলেজের একটা বিষয় আছে। মাইলেজ বেশি পাইতে হলে আপনার আবার বাইকটা ওইভাবে মেইনটেইন করে চালাইতে হবে। তা ওই বিষয়টা আমি পরে বলতেছি। আগে আমি বলি এই বাইক নিয়ে লং ট্যুর আসলে বিষয়টা কেমন হবে। তো অনেকের প্রশ্ন থাকে যে ভাই, এই বাইকটা আসলে লং ট্যুরে কেমন হবে। তো আমি প্রথমেই বলি, এই বাইকটা একটা 155 সিসির এয়ার কুলড ইঞ্জিন। এখন এয়ার কুলড ইঞ্জিনটা কিভাবে কাজ করে, আপনার বাইক যখন চলে, এই যে আমি বাইকটা এখন চালাইতেছি, এখন কিন্তু আমার বাইকে একটা বাতাস লাগতেছে। এই যে ন্যাচারাল প্রাকৃতিক যে বাতাসটা, এই বাতাসটা কিন্তু আমার বাইকের ইঞ্জিনে লাগতেছে। এখন এই বাতাসটা যত ঠান্ডা থাকবে, ইঞ্জিন তত ঠান্ডা থাকবে। এখন এই বাতাসটা যদি গরম হয়, ইঞ্জিন যখন চলে বা ইঞ্জিন যখন রান করে, বাইক যখন রান করে, তখন কিন্তু ইঞ্জিন গরম হয় ভিতর থেকে। শুধু ইঞ্জিনের ক্ষেত্রে না, আপনি একটা মোবাইলের বিষয়ে যান, একটা ল্যাপটপের বিষয়ে যান, একটা পিসির বিষয়ে যান, যখন এটা রান করবে তখন এটা গরম হবে। আর এই জন্যই এইগুলোর ভিতরে কিন্তু কুলিং সিস্টেম থাকে। যেমন দেখবেন পিসির ভিতরে ফ্যান আছে, ল্যাপটপে মানুষ আলাদা ফ্যান ইউজ করে ঠান্ডা রাখার জন্য, মোবাইলে যখন মানুষ গেম খেলে তখন কুলিং ফ্যান ইউজ করে মোবাইলের জন্য গেমাররা, ঠিক আছে। তো সবকিছু মিলায় যখন আপনার বাইকে কুলিং সিস্টেম, মানে আপনার যেমন লিকুইড কুলিং সিস্টেম, যেটা আমাদের মোটামুটি বাইকারদের জন্য বেস্ট হয়, এরকম যদি কোনো সিস্টেম থাকে, তাহলে সেই বাইক নিয়ে আপনি একটা না অনেক কিলোমিটার, 200-250 কিলোমিটার চালাবেন, তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু এই বাইক হচ্ছে এয়ার কুলিং সিস্টেম। এখন এয়ার কুলিং সিস্টেমটা এইভাবে কাজ করে যে বাতাস পাচ্ছে যেরকম, এখন ধরেন আপনার বাইকটা যখন রান করতেছে, তখন কিন্তু বাইক অনেক বেশি গরম হয় যখন চলতে থাকে। তাছাড়া আপনার যদি এখন দেখেন রোদ আছে, এই রোদের ভিতরে বাতাসও কিন্তু হালকা পাতলা গরম থাকে। আর সকালের ওয়েদারে কিন্তু বাতাসটা ঠান্ডা থাকে। তো এই রোদের ভিতরে আমি বাইক চালাইতেছি, একে তো আমার ইঞ্জিন গরম হচ্ছে বাইক চলতে চলতে, তারপরে যদি বাতাসটাও গরম পায়, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনটা যেরকমটা ঠান্ডা হওয়ার কথা সেরকম ভাবে ঠান্ডা হবে না। সেক্ষেত্রে আপনি যদি বাইক মোটামুটি টানাটানি কইরা চালান, ধরেন এই বাইক আমার এখন কত চলতেছে, 5 থেকে 6 হাজার আরপিএম। এখন 5 হাজার আরপিএম 71 বার্তা। আপনি যদি এরকম এরকম স্পিড রেখে আপনি 100-150 কিলোমিটার রান করেন, আরামসে চালাইতে পারবেন। আর যদি আপনার এর থেকে বেশি কিলোমিটার হয়, ধরেন আপনার 300 কিলোমিটার একটা রাইড, বা একটা রাইড দিবেন আপনার 500 কিলোমিটার, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এই বাইকটা একটু রেস্ট দিতে হবে। আপনি যদি এরকম আরপিএম এ 5 হাজার থেকে, আমি যখন আমার প্রথমবার বাইক নিয়ে লং ট্যুরে যাই, লং ট্যুরে যাওয়ার পরে আমি যখন ঢাকায় ব্যাক করি, তখন আমি গেলে আমার ট্যাবেট অ্যাডজাস্ট করানো লাগে, মানে আমার গাড়ির সাউন্ডে প্রবলেম হয়। তখন ওদের সাথে আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে, ওরা বলে এই বাইকগুলো আসলে মিড রেঞ্জ সেগমেন্টের বাইক, কমিউটার সেগমেন্টের মিড রেঞ্জ একটা বাইক। এখন এই বাইকে আপনি ধরেন আমার এই বাইক থেকে আমি সর্বোচ্চ 122-123 স্পিড পাইছি। এখন আমি যদি এই যে আমি আছি ভাঙা রোডে, মাওয়া রোডে, তা এই রোডে যদি আমি এখন 100 সবসময় টানাটানি করি যতটুকু রাস্তা, তখন কিন্তু বাইকের উপর অনেক বেশি প্রেশার পড়বে। কিন্তু আমি যদি 5 হাজার, সর্বোচ্চ আমি 6 হাজার আরপিএম এর এই বাইকে চালাই, তাহলে কিন্তু মানে যতটা প্রেশার পড়ার কথা ততটা প্রেশার পড়বে না, বা যতটা প্রেশার এই বাইকের সহ্য করার ক্ষমতা আছে ততটা প্রেশার লাগতেছে না। সেক্ষেত্রে হবে কি, বাইকটা কিন্তু একটু কম গরম হবে। তো আমাকে
সার্ভিস সেন্টার থেকে ওই ভাইয়া বলছিল যে ভাই আপনি বাইক নিয়ে লং ট্যুর যান, যাই করেন আপনি জাস্ট 5 থেকে 6 হাজার আরপিএম এ রাইখা বাইক চালাবেন। এক্ষেত্রে হবে কি আপনার ইঞ্জিন পারফরমেন্স ভালো পাবেন, আপনার মাইলেজও অনেক ভালো পাবেন। কারণ আপনি যখন হাই আরপিএম এ গাড়ি চালাবেন তখন কিন্তু তেলটা ওইভাবেই স্প্রে করবে, আর যখন আপনি মিড মিড আরপিএম এ বাইক চালাবেন তখন কিন্তু তেল ওইভাবে স্প্রে করবে। তো আপনি যেমন আরপিএম দিবেন তেল তত বেশি বার্ন হবে। তো সেক্ষেত্রে আপনি এই যে 5 থেকে 6 হাজার আরপিএম এ একটা পারফেক্ট তেল বার্ন হবে, পারফেক্ট মাইলেজ পাবেন, সবকিছু মিলাইয়া একটা পারফেক্ট ব্যালেন্স পাওয়ার পাবেন। এখন আপনি যখন 6 হাজার আরপিএম এ বাইক চালাবেন তখন কিন্তু আরামসে বাইক 80 টাচ করবে। এখন 80 থেকে বেশি আমার মনে হয় না যে বাইকের স্পিডের দরকার আছে হাইওয়েতে। আমাদের নন স্টপ আপনার এর বেশি কখনো চালানোর দরকার নেই। আপনি একটু ভালো রাস্তা পাইলেন 100 স্পিডে চালাইলেন 2-4 মিনিট, এটা আলাদা হিসাব। কিন্তু আপনি নন স্টপ যদি 5 থেকে 6 হাজার আরপিএম মেইনটেইন করে এই বাইকটা চালাতে পারেন তাহলে এই বাইকটা লং রাইডের জন্য একটা পারফেক্ট বাইক। আমি এখন মোটামুটি ঢাকা থেকে বের হয়ে প্রায় 50-55-60 কিলোমিটার চালাই ফেলছি বাইক। অ্যাকচুয়াল আমার কাছে হিসাবটা নাই, কারণ আমি অ্যাকচুয়ালি হিসাবটা করি নাই, করলে বলতে পারতাম। তো মোটামুটি এখনো আমি মোটামুটি আরো 50 কিলোমিটার রাইড করব। রাইড করার পরে হয়তো একটা টি ব্রেক নিব, তখন বাইকটা হয়তো 10 মিনিটের জন্য একটু রাখলাম, তখন বাইকটা ঠান্ডা হয়ে গেল। আর এখন ওয়েদারটা অত বেশিও গরম না, কারণ এখন অলরেডি 3টা 24 বাজে, আবহাওয়া একটু গরম আর রোদও আছে, কিন্তু বাতাসটা অত বেশি গরম না, কারণ এখন মোটামুটি শীতকালের মধ্যে দিয়ে যাচ্ছে। আর শীতকালে ওয়েদার একটু ঠান্ডাই থাকে আর বাতাসও একটু ঠান্ডা থাকে, যে কারণে ইঞ্জিনের জন্য এই বিষয়টা ভালো। শীতকালে কিন্তু বাইক নিয়ে মোটামুটি ভালোই লং ট্যুর দেওয়া যায়। এনকে যাচ্ছে, সিএফ মোটর এনকে 250, তাই হোক কথা বাদ। তো আপনি এই বাইক থেকে মোটামুটি আপনি লং ট্যুরে যেতে পারবেন কিছু কিছু বিষয় মেনটেন করলে। আপনি যদি চান হাই আরপিএম এ চালাবেন সেক্ষেত্রেও চালাতে পারবেন, সেক্ষেত্রেও ভালো একটা পারফরমেন্স পাবেন। কিন্তু ইঞ্জিনটা অতিরিক্ত বেশি গরম হবে, আর ইঞ্জিন গরম হলে পাওয়ার ফল করবে, মাইলেজ বেশি পাবেন না, মানে তেল বেশি ড্রেন করবে, মানে বার্ন হবে। আর সবকিছু মিলায় আপনার মনে করেন যে বাইকের ইঞ্জিনের উপর একটা অনেক বেশি প্রেসার পড়বে। কিন্তু আপনি যদি এরকম 5 থেকে 6 হাজার আরপিএম এর রাইড আপনি 500 কিলোমিটারও রাইড দেন তাহলে আপনার বাইকে তেমন কোনো সমস্যা হবে না। আরো আমার কেন যেন মনে হয় বাইক এই 5 থেকে 6 হাজার আরপিএম এর রাইড আপনি যত বেশি লং ট্যুর দিবেন আপনার বাইক তত বেশি স্মুথ হবে, আমি নিজে যেটা পাচ্ছি। আর মোটামুটি এই হচ্ছে এই বাইকের মনে করেন, কারণ পারফরমেন্স ওয়াইজ বেস্ট। আপনি এই বাইক 2,80,000 টাকা দিয়ে আমি এই বাইকটা নিচ্ছি। 2,80,000 টাকা সেগমেন্টে আপনার এবিএস, ব্রেকিং সবকিছু পারফেক্ট। তাছাড়া টায়ারের যে আপনার গ্রিপিং বলেন এটাও ভালো, কারণ টায়ারটা ওয়াইড আছে, সেকশন একটু বড়, যে কারণে 140 সেকশনের টায়ার হওয়ার কারণে গ্রিপিংও ভালো। এবিএসও মোটামুটি সামনের ভালোই কাজ করতেছে, যদিও ডুয়েল চ্যানেল এবিএস হইলে আরো বেশি ভালো ওয়ার্ক করতো। এই বাজেটে পালসার কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস আমাদেরকে প্রোভাইড করতেছে, কিন্তু পালসারের সাথে আসলে সুজুকির তুলনা করে লাভ নেই। পালসার সুজুকি সবাই নিজের জায়গায় বেস্ট। তবে আপনি যদি চান সুজুকি জিক্সার এফআই এবিএস নিয়ে লং ট্যুর দিবেন তাহলে আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই, দিতে পারবেন। তবে কিছু কিছু বিষয় মাথায় রেখে চালাইলে একটা ভালো আউটপুট পাবেন। তবে সুজুকি বাইকে একটা প্রবলেম আছে লং ট্যুরের ক্ষেত্রে, যে পিলিয়ন থাকে, মানে আপনি যদি পিলিয়ন নিয়ে রাইড করেন, যেমন আমি অলরেডি পিলিয়ন নিয়ে রাইড করতেছি, পিলিয়ন নিয়ে আপনি যদি 200 কিলোমিটার রাইড করেন আপনার যে পিলিয়নে বসবে তার কিন্তু মোটামুটি ব্যাক পেইন হবে। মানে আপনার সেইটা বাইকে বৈশাও হইতে পারে, বাসায় গিয়েও হইতে পারে, বা যেখানে যাবেন ওইখানে গিয়েও হইতে পারে। কারণ এই বাইকটা সাসপেনশনটা, মানে পিছের যে সাসপেনশনটা এটা একটু হার্ড হওয়ার কারণে বাইকটা মানে যখন ভাঙায় পড়ে বা লং ট্যুর হয় এটা মানে কোনোভাবে খেলে না। যখন আস্তে আস্তে আপনার অনেক কিলোমিটার চালানো হয়ে যায়, যখন এটা সফট হয়ে যায় তখন গিয়ে এটা আবার ঠিক হয়। কিন্তু নতুন অবস্থায় যেমন আমার বাইকটা অলরেডি মাত্র 7,000 কিলোর মতো চলছে, এখনো ওইভাবে সফট হয়ে পারে নাই, যে কারণে সাসপেনশনটা অত বেশি খেলে না, যে কারণে মোটামুটি যে পিছনে বসে তার একটা ব্যাক পেইন হয়। সেক্ষেত্রে আপনি যদি আবার আপনার বাইকের সিটটারে একটু মডিফাই করে নিতে পারেন, আরামদায়ক করে নিতে পারেন, তাহলে আবার সমস্যাটা মোটামুটি অনেকটা সমাধান হয়ে যাবে। তো লং ট্যুরের জন্য আমি এই বাইকের ওই একটা বিষয় খালি দেখি যে একটু প্যারা দেয়, এছাড়া আর ফ্যামিলি নিয়ে লং ট্যুর দেওয়াটা এইসব বাইকে একটু প্যারা, কারণ হচ্ছে পিছনের সিটটা একটু জাগানো থাকে, বসতে সমস্যা হইতে পারে অনেক সময়। মহিলা মানুষ নিয়ে চালাইলে মেয়ে বলেন বা আপনার ওয়াইফ বলেন, আপনার আম্মু বলেন, সব মিলাই আর কি একটু প্যারা হইতে পারে। এছাড়া আর কোনো সমস্যা নাই, আপনি চোখ বন্ধ করে নিতে পারেন। এই বাইকটা লং ট্যুরের জন্য পারফেক্ট বাইক হবে। ইভেন আমি নিজে চালাচ্ছি, এই নিয়ে 5 থেকে 6 বার ঢাকা থেকে খুলনাতে গেছি, আবার খুলনা থেকে ঢাকায় ব্যাক করছি। এখন পর্যন্ত আমার কাছে বেস্ট মনে হয়েছে এই বাজেট রেঞ্জে। আমি এর থেকে ভালো বাইকের সাথে এই বাইকের কম্পেয়ার করবো না, আমি এই বাইকটা অন্য কোনো বাইকের সাথে কম্পেয়ারই করবো না, আমি এইটার সাথেই তুলনা করবো। কারণ
এইটাই ভাই, এটার সাথে অন্যটার তুলনা যায় না। তো এই ছিল আজকের ভিডিও। হোপ আপনাদের বিষয়টা ভালো লাগছে বা আপনাদের বুঝায় বলতে পারছি। আর যদি কোনো কিছু না বুঝে ওঠেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে অবশ্যই রিপ্লাই দিয়ে দিব। আমার এখন পর্যন্ত যারা কমেন্টে যে যা জিজ্ঞেস করছে আমি কাউরে কখনো না বলা হয় নাই, কারণ আমি মোটামুটি দিনের বেলায় সারাদিনই অ্যাক্টিভ থাকি। কেউ কোনো কমেন্ট করলে আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করি, কারণ আমার আমার দ্বারা যদি আপনাদের কোনো বিষয়ে জানতে সুবিধা হয় তাহলে সেটা আমার কাছেই অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন ভাই ব্রাদার আছেন তারা লাইক করে দিন, কমেন্ট করে দিন আর শেয়ার করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।